আচ্ছা, সো আজকে আমাদের হচ্ছে ওয়েব জেনারেটরটা স্টাডি করতে হবে। আচ্ছা, ওয়েব জেনারেটর এখানে দুইটা ক্যাটাগরিতে বিভক্ত করা হয়। তো একটা হচ্ছে স্কোয়ার ওয়েব জেনারেটর, আর আরেকটা প্রকারভেদ হচ্ছে আপনার ট্রায়াঙ্গুলার ওয়েব জেনারেটর। ওকে, তো এখন স্কোয়ার ওয়েভ জেনারেটরটা এবং ট্রায়াঙ্গুলার ওয়েভ জেনারেটর যেটাই বানান না কেন, সবগুলোর মেইন একটা কম্পোনেন্টই হবে স্মিথ ট্রিগার। আমরা যে স্মিথ ট্রিগারটা পড়ে আইছি, ওই স্মিথ ট্রিগার প্লাস আরসি সার্কিট, এটা মিলে হচ্ছে আমাদের স্কোয়ার ওয়েভ জেনারেটরটা ফর্ম হবে। এবং ট্রায়াঙ্গুলার ওয়েভ জেনারেটরের ক্ষেত্রে স্মিথ ট্রিগারের সাথে আমাদের লাগবে হচ্ছে একটা ইন্টিগ্রেটর। মানে বুঝতেই পারতেছেন আমাদের দুই ক্ষেত্রেই স্মিথ ট্রিগারটা গুরুত্বপূর্ণ। তো স্মিথ ট্রিগার এই ক্ষেত্রে আমাদের আসলে ইনভার্টিংটা ইউজ করা হয়, আর ট্রায়াঙ্গুলার ওয়েভ জেনারেটরের ক্ষেত্রে আমাদের বেসিক্যালি নন ইনভার্টিং স্মিথ ট্রিগারটা ইউজ করা হয়। এবং এই স্মিথ ট্রিগারের ক্যাটাগরিটা চেঞ্জ হবে না, মানে ইনভার্টিং স্মিথ ট্রিগার মানেই আমাদের এখানে স্কোয়ার ওয়েভ আসবে, আর নন ইনভার্টিং স্মিথ ট্রিগার প্লাস ইন্টিগ্রেটর মানেই আমাদের ট্রায়াঙ্গুলার ওয়েভ আসবে। এখন ট্রায়াঙ্গুলার ওয়েভের আর একটা প্লাস পয়েন্ট আছে। প্লাস পয়েন্ট হচ্ছে এইখানে ট্রায়াঙ্গুলার ওয়েভ নাম হলেও এখানে আমাদের স্কোয়ার ওয়েভ প্লাস ট্রায়াঙ্গুলার ওয়েভ দুইটা একই সাথে জেনারেট হয়। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের ওভারঅল সিনারিও। সো এখন আমরা স্কোয়ার ওয়েভ জেনারেটরের দিকে চলে আসব। তার আগে আমাদের আরসি সার্কিটটার কথা একটু মনে রাখতে হবে। তো আরসি সার্কিটটা কেমন? আরসি সার্কিটটা হচ্ছে এই যে সিম্পল একটা রেজিস্ট্যান্সের সাথে যদি একটা ক্যাপাসিটেন্স লাগানো থাকে, তখন হচ্ছে সেটা আরসি সার্কিট হয়ে যায়। তো আমরা আসলে এইখান থেকে ভোল্টেজ দিচ্ছি, এইখানের ভোল্টেজ পাচ্ছি। তো এই যে ভিএক্স ভোল্টেজটা, এই যে ভিএক্স বলতে হচ্ছে এই যে প্লাস মাইনাস, এই ভোল্টেজটাই হচ্ছে আমাদের কাছে আউটপুট ভোল্টেজ। তো এইখানে আমরা চাইলে একটা কেসিএল বা কেভিএল করে ইকুয়েশন ফর্ম করতে পারি। ওকে, তো খেয়াল করে দেখেন, আমাদের এটা হচ্ছে ভি ইনফিনিট না ধরে এখানে আপনাদের সহজ বোঝানোর জন্য ভিআই ধরি। তো এই নেটের কারেন্টটা কি হচ্ছে, এই দিকে একটা কারেন্ট আসবে, আর ওই কারেন্টটা এই দিকে চলে যাবে। তো অ্যাকর্ডিং টু আমাদের নোড অ্যানালাইসিস বা কেসিএল, আমরা বলতে পারি আই আই ইজ ইকালস টু আই নট। তো আই আই ইজ ইকালস টু আই নট যদি হয়ে থাকে, তো আইটা হচ্ছে বেসিক্যালি একটা কিসের কারেন্ট, এইটা হচ্ছে রেজিস্টরের কারেন্ট। এই জন্য আমরা বলতে পারি ভি আই মাইনাস ভি এক্স বাই আর এক্স। আচ্ছা, এই দিকে হচ্ছে পরের কারেন্টটা আসবে কিন্তু ক্যাপাসিটরের কারেন্ট। এখন ক্যাপাসিটরের কারেন্টের ইকুয়েশন কেমন আপনারা সবাই পড়ছেন আগের কোর্সগুলোতে। ফর এক্সাম্পল, ক্যাপাসিটেন্সের কারেন্ট হয় আইসি ইজ ইকুয়ালস টু সি ডিভি বাই ডিটি। ওকে, তার মানে ভোল্টেজের চেঞ্জ থেকেই হচ্ছে আমরা ক্যাপাসিটরের কারেন্ট পাই। ভোল্টেজের চেঞ্জ যদি স্লো হয়, ক্যাপাসিটরের কারেন্টের কম হবে, এবং চেঞ্জ যদি বেশি হয় তখন হচ্ছে আমাদের ক্যাপাসিটরের কারেন্ট বেশি হবে। আচ্ছা, তো এখানে আমরা কারেন্টের ইকুয়েশনে ওহমস ল অ্যাপ্লাই করতেছি না, তাহলে আমাদের ক্যাপাসিটরের কারেন্টের যে ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে ওইটা ইউজ করব। তো এখানে তাহলে সি এক্স ডি, ভি বলতে কি বোঝাচ্ছে, ভি বলতে হচ্ছে ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স। তো এটা আসলে ভি এক্স মাইনাস জিরো বাই ডিটি ইজ ইকালস টু জিরো।
সো এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম হয়ে গেল। সো আমরা এখান থেকে dvx বাই dt সমান সমান বেসিক্যালি লিখতে পারি, সাইডে চলে গেলে -1/rx dx প্লাসই করে দেই। তো চিহ্ন চেঞ্জ করলে এটা হচ্ছে vx মাইনাস vi। ওকে। সো এই জিনিসটাকে, এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমি পাইলাম, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে যদি আপনি সলিউশন করেন তাহলে আসলে এই যে vx এর ভ্যালুটা পাবেন। সো এটার ইন্টিগ্রেশনটা খুবই ইজি। তো আমি ইন্টিগ্রেশনটা এখানে স্কিপ করতেছি, আমি জাস্ট মেইন আপনাদের পছন্দের একটা ইকুয়েশন যেটা সিএসএ 250-তে ইউজ করতেন ওই ইকুয়েশনটা লিখি। তো ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ, এটা ভিএক্স ইজ ইকালস টু আসলে দেখেন এরকম একটা ফর্মুলা আসবে যে ভি ইনফাইনাইট, প্রথমে আমরা লিখবো যে ভি ইনফাইনাইট প্লাস ভি জিরো মাইনাস ভি ইনফাইনাইট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। সো আপনারা 250-তে এই সূত্রটা ইউজ করে আসছেন। ভি ইনফাইনাইট মানে এইখানে এই যে ভিআইটা অনেক সময় ধরে রেখে দিলে ভি এক্স এ যে ভোল্টেজটা পাবো সেটা আসলে ভি ইনফাইনাইট। আর আরেকটা ভি জিরোটা কি, আমরা যখন ইনপুটটা অ্যাপ্লাই করছি, যে ইনপুটটা ঠিক অ্যাপ্লাই করার আগ মুহূর্তে ভি এক্স এর যে ভ্যালু ছিল সেটা হচ্ছে ভি জিরো। তাহলে ভি ইনফাইনাইট বা ভি জিরো দুইটাই কিন্তু ক্যাপাসিটরের অ্যাক্রসের ভোল্টেজ। একটা হচ্ছে ইনপুট অ্যাপ্লাই করার ঠিক আগের মুহূর্তে ক্যাপাসিটরে কত ভোল্টেজ ছিল। যদি আপনি ক্যাপাসিটরকে আগে কোনো জায়গার সাথে কানেক্ট না করেন তাহলে ভি জিরো আসলে জিরো। কিন্তু কোনোভাবে যদি আপনি ক্যাপাসিটরকে চার্জ করে রাখেন তাহলে ভি জিরোর কোনো একটা ভ্যালু আছে। আর ভি ইনফাইনাইট হচ্ছে আপনি ভিআইটা অ্যাপ্লাই করে অনেক সময় রেখে দিয়েছেন, লং টাইম। লং টাইম পড়ার পরে ওইটা আসলে কোনো একটা স্ট্যাবল ভ্যালুতে চলে যাবে, ওই স্ট্যাবল ভ্যালুটাই আসলে ভি ইনফাইনাইট। আচ্ছা, তারপর হচ্ছে দেখেন আমাদের বাকি থাকতেছে কি মাইনাস টি বাই টাউ। টি হচ্ছে যে কোনো সময়, এটা হচ্ছে আমাদের একটা টাইম ডিপেন্ডেন্ট ইকুয়েশন যেখানে আমরা যে কোনো টাইম বসাই দিলে ওই মুহূর্তে ক্যাপাসিটরের অ্যাক্রসে যে ভোল্টেজটা আছে সেটা পেয়ে যাবো। আচ্ছা, এখন টাউ এর কাজটা কি? টাউটা হচ্ছে একটা, এটাকে বলে টাইম কনস্ট্যান্ট। তো এটা কিন্তু ক্যাপাসিটর, প্রতিটা ক্যাপাসিটর এবং রেজিস্টর সার্কিটের জন্য একটা কনস্ট্যান্ট। এবং টাউ সমান সমান বেসিক্যালি আপনার আসবে আর এক্স এবং সি এক্স এর গুণফল। ওকে। এবং এটার ইউনিট কি হবে? ইউনিট হবে হচ্ছে সেকেন্ড। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে যে টাউ মানে আর এক্স সি এক্স অ্যান্ড টাউ এর ইউনিট হচ্ছে সেকেন্ড। আর টাউকে টাইম কনস্ট্যান্টও বলে থাকে। বেসিক্যালি আমাদের আরসি সার্কিটে টাউ পরিমাণ সময়ে মেজরিটি চেঞ্জটা হয়ে যায়। ওকে। ওকে। তো আমরা আরসি সার্কিট সম্পর্কে জানলাম, আরসি সার্কিটের ইকুয়েশনটা সম্পর্কে জানলাম। এই আরসি সার্কিটের ইকুয়েশনটা ইউজ করেই আসলে আমরা স্কোয়ার ওয়েভ বলেন, ট্রায়াঙ্গুলার ওয়েভ বলেন, এদের ইয়েগুলা এদের হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি, টাইম পিরিয়ড, অন টাইম, অফ টাইম, এই জিনিসগুলা বের করবো। তো এই ফর্মুলাটা আসলে আমাদের কাজে লাগবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেই স্কোয়ার ওয়েভ জেনারেটর এবং ডান দিকে হচ্ছে তার ওয়েভগুলো দেওয়া আছে। সো ফার্স্টে আমাদের এই ওয়েভগুলো কিভাবে আসতেছে এইটা একটু বোঝার চেষ্টা করতে হবে। আচ্ছা, আমি সার্কিটটা নিয়ে নিলাম এখন। আচ্ছা, সার্কিটটা আপনাদের একে বোঝায় বলি, দেখেন কিভাবে সার্কিটটা আসতেছে। আচ্ছা, সো এই যে স্কোয়ার ওয়েভ জেনারেটর, এইখানে আমি কিন্তু দুইটা জিনিস বলছিলাম, একটা হচ্ছে স্মিথ ট্রিগার থাকবে আর একটা হচ্ছে আরসি সার্কিট থাকবে। সো ফার্স্টে আমি স্মিথ ট্রিগার যদি আঁকি, আমাদের একটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার নিতে হবে, উপরের দিকে নেগেটিভ নিচের দিকে পজিটিভ, পাওয়ার সাপ্লাই দিতে হবে ভিএইচ, এখানে হচ্ছে ভিএল। দেন খেয়াল করে দেখেন যেহেতু স্মিথ ট্রিগার তাহলে এখানে একটা পজিটিভ ফিডব্যাক কিন্তু কাজ করবেই। তো পজিটিভ ফিডব্যাকটা কিভাবে কাজ করতেছে, এই যে
আউটপুট টার্মিনালের থেকে একটা রেজিস্ট্যান্স দিয়ে ডিভাইড করে নিচ্ছে R2, এইখানে হচ্ছে আপনার R1, এবং এইখান থেকে নিয়ে আমি পজিটিভ ফিডব্যাকে দিয়ে দিচ্ছি। তো এইটুকু হচ্ছে আমাদের স্মিথ ট্রিগার স্যার পোর্শন। ওকে, আচ্ছা। এরপর আসবে হচ্ছে আরসি সার্কিট। এখন আরসি সার্কিটটাকে কানেক্ট করার জন্য আমরা বেসিক্যালি এখানে মজার ব্যাপার হচ্ছে যে ইয়ে করে থাকি, আরসি সার্কিটটাকে নেগেটিভ ফিডব্যাকে দিয়ে থাকি। তো নেগেটিভ ফিডব্যাকে কিভাবে দিব, এই যে দেখেন, আউটপুটের থেকে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করে সেটাকে হচ্ছে নেগেটিভ টার্মিনালে কানেক্ট করতেছি। তাহলে এইখানে আর এক্স, আর এই যে নেগেটিভ টার্মিনালের আরেকটা প্রান্ত, এইটাকে হচ্ছে আমাদের দিয়ে দিতে হবে একটা ক্যাপাসিটরের সাথে যুক্ত করে গ্রাউন্ডে কানেক্ট করে। তো তাহলে দেখেন, এইটা হচ্ছে আমাদের ভিএক্স, এটা হচ্ছে আমাদের সিএক্স। ওকে, আর এইটা দেখেন গ্রাউন্ড হবে। তাহলে আমরা এখানে দুইটা জিনিস দেখতে পাচ্ছি, স্মিথ ট্রিগারের জন্য আসতেছে পজিটিভ ফিডব্যাক, আর আরসি সার্কিটের জন্য আসতেছে হচ্ছে আমাদের নেগেটিভ ফিডব্যাক। এই পজিটিভ ফিডব্যাক এবং নেগেটিভ ফিডব্যাক মিলাই এই সার্কিটটা একটা আনস্টেবল কন্ডিশনে চলে যায়, এবং এই আনস্টেবল কন্ডিশনটাই একে প্রতি মুহূর্তে অসিলেট করতে সাহায্য করে। এই সার্কিটটাকে আমরা বাইরের থেকে শুধুমাত্র ডিসি পাওয়ার সাপ্লাই দিচ্ছি, আর নাথিং, আর কোনো কিছু দিচ্ছি না। তারপরেও এইটা অসিলেট করতে থাকবে, তার মানে ওয়েভ জেনারেট করতে থাকবে। দ্যাট মিনস কখনো হাই আসবে, আবার কখনো লো আসবে। এই মেকানিজমটা আমরা আস্তে আস্তে এখন আসলে বোঝার চেষ্টা করব। ওকে, সো আমরা পরবর্তীতে যদি আসি, তো আমাদের ভালো সার্কিটটাই নিয়ে চলে আসি, যেটা হচ্ছে আমরা স্লাইড থেকে আনলাম। এটার পরেই আমরা স্টাডি করি। আচ্ছা, সো এইখানে আমাদের এই ওয়েবটার, যেহেতু এটা একটা ইনভার্টিং স্মিথ ট্রিগার, ইনভার্টিং স্মিথ ট্রিগারের ভিটিসিটা ড্র করি আমরা। তার কারণ আমরা দেখছি সব ওয়েভ আঁকতে গেলে বা কোনো ডিসিশন নিতে গেলে স্মিথ ট্রিগারের ভিটিসিটা খুবই আসলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আচ্ছা, তো ভিটিসিতে আমাদের এক্স এক্সিসে কি থাকবে, ভি এক্স, ওয়াই এক্সিসে কি থাকবে, ভি নট, তাই তো? তো এখন এইটার নাম হচ্ছে ইনভার্টিং স্মিথ ট্রিগার। তো এই জন্য আমরা যদি অনেক একটা নেগেটিভ ভ্যালুতে যাই, নেগেটিভ ইনপুটে যাই, তখন আমাদের আউটপুটটা কি হবে, হাই। আবার আমি যদি ইনপুটটা পজিটিভে যাই, তখন আমাদের আউটপুট কি হবে, লো। মানে ইনপুট এবং আউটপুটের রিলেশনটা হচ্ছে ইনভার্স, বিপরীত। ওকে, এখন আমরা এখানে ট্রানজিশনটা আঁকবো। এই যে আমরা যখন লোড দিক থেকে যাব, মানে ইনপুট লোড দিকের থেকে যাব, তখন ট্রানজিশনটা হবে হচ্ছে জিরো থেকে একটু পজিটিভ ভোল্টেজে। আবার এই দিক থেকে যখন আমরা আসবো, তখন হচ্ছে হবে একটু জিরো থেকে নেগেটিভ ভোল্টেজে ট্রানজিশন। সবসময় দূরের পয়েন্টটায় ট্রানজিশন হয়ে থাকে। আচ্ছা, এটা তো হচ্ছে আপনাদের উপরের ভোল্টেজের নাম কিন্তু ভিএক্স না, সরি, এটা হচ্ছে আমাদের ভিএইচ, আর নিচেরটা হচ্ছে আপনার ভিএল। আচ্ছা, এখন এইখানে আমাদের এই যে ডানে যে ক্রসিং ভোল্টেজটা হইছে, এটাকে বলে ভিটিএইচ, আর এইটাকে বলবো হচ্ছে আমি ভিটিএল। আচ্ছা, সো ভিটিএইচ ভিটিএল গুলো পেয়ে গেছি। নাও আমাদের দরকার হচ্ছে যে এই সার্কিটটা কিভাবে বিহেভ করে। দ্যাট মিন্স আমি ভি নট ভার্সেস টি গ্রাফ আঁকতে চাই। হ্যাঁ, এবং সেম প্লটে ভি এক্স ভার্সেস টিও থাকবে। তার মানে আমরা সোজা কথা এই নোডটা অ্যান্ড এই নোডটা, এই দুইটা নোডের ভোল্টেজটাকে টাইমের রেসপেক্টে কিভাবে ভ্যারি করতেছে এটা আমাদের দেখতে হবে, এবং ওইটাকে আন্ডারস্ট্যান্ড করতে গেলে আমাদের ভিটিসির দিকে
খেয়াল রাখতে হবে। তো আসেন আমরা শুরু করে ফেলি। তো একটা মনে করেন বড় এক্সিস নিচ্ছি। তো এইদিকে টাইম, এইদিকে হচ্ছে একই সাথে ভি নটও আসবে, ভি এক্সও আসবে। আচ্ছা, সো এখন আমাদের এইখানে যদি লেভেলিং গুলো নেই, তাহলে দেখেন আউটপুটের ভ্যালু কত কত আসতে পারে। স্মিথ ট্রিগারের আউটপুট কিন্তু আইদার ভিএইচ আসবে অথবা হচ্ছে ভিএল আসবে। ওকে, এবং আরেকটা ভোল্টেজ আমরা আগের থেকে মার্ক করে রাখি, সেটা হচ্ছে ভিটিএইচ অ্যান্ড ভিটিএল। এটা আমাদের কাজে লাগবে। তাহলে একটা হচ্ছে ভিএইচ, একটা হচ্ছে ভিএল, একটা হচ্ছে ভিটিএইচ, একটা হচ্ছে ভিটিএল। তো ভিএইচ এবং ভিএল আসবে হচ্ছে আমাদের আউটপুট নোডটা, মানে স্মিথ ট্রিগারের যে আউটপুট হবে ওইটার ভ্যালু। আর ভিটিএইচ ভিটিএলটা কি হয় সেটা আমরা পরে দেখব। আচ্ছা, এখন আমাদের এই যে ভিটিএইচ আসলো, ভিটিএল আসলো, এই ফর্মুলাগুলো আপনাদের একটু লিখে দিয়ে গেই, মনে করাই দিই। এটা আগের ক্লাসগুলোতে দেখছেন প্রুফ সহ। সো আমাদের ভিটিএইচ সমান সমান বেসিক্যালি ভিএইচ ইন্টু R1 বাই R1 প্লাস R2। আর আপনি জানেন যে টিএইচ জানলে আমরা টিএল কিভাবে পাবো, জাস্ট এইচ এর জায়গায় এল বা এল এর জায়গায় এইচ করে দিলেই কিন্তু আমাদের ভিটিএলটা চলে আসতেছে। তাহলে এটা ভিএল ইন্টু R1 বাই R1 প্লাস R2। অ্যাজ ভিএল জেনারেলি নেগেটিভ হয়, তাহলে আমাদের ভিটিএলটাও কিন্তু নেগেটিভ হবে। আর ভিএইচ হচ্ছে পজিটিভ, এই জন্য ভিটিএইচটা হচ্ছে এখানে পজিটিভ হবে। ওকে, সেটা কমন ব্যাপার। এখন আসি আমরা যে প্রথমে আউটপুটটা কত ছিল। আমরা কিন্তু জানি যে স্মিথ ট্রিগার হচ্ছে তার ইনিশিয়াল স্টেটের পরে ডিপেন্ড করে। ইনিশিয়াল স্টেট কিভাবে ছিল, কত ছিল, সেটার পরে কিন্তু ওইটার ইনপুটটা অনেক সময় ডিপেন্ড করে। সেই জন্য আমাদের ইনিশিয়াল স্টেটটা একটা অ্যাজিউম করে নিতে হবে যে ইনিশিয়ালি স্মিথ ট্রিগার আউটপুটটা কত ছিল। সো আমরা সিম্পল অ্যাজিউম করে নিচ্ছি স্মিথ ট্রিগারের আউটপুটটা ছিল হচ্ছে প্রথমে হাই। আচ্ছা, এবার আসেন আমাদের সার্কিটটা অনেক সুন্দরভাবে স্টাডি করতে হবে। যে এই যে স্মিথ ট্রিগার, এটার আউটপুট যদি হাই ধরে নিই, তাহলে আউটপুট যদি হাই ধরে নিই, দাঁড়ান, এইখানে হচ্ছে আমরা হাই বলতেছি। হাই বলতে জেনারেলি আমি যদি ভিএইচ ভিএল এর ভ্যালু বলি, ধরেন প্লাস 15 ভোল্ট। আচ্ছা, তাহলে এই আউটপুটটা যদি হাই থাকে, তাহলে এই সার্কিটে কি চেঞ্জ আসবে? চেঞ্জ আসবে হচ্ছে, দেখেন এই যে হাই এর থেকে এইদিকে একটা আরসি ব্রাঞ্চ আছে না, এই রেজিস্ট্যান্সের মাধ্যমে আমাদের এই ক্যাপাসিটেন্সটাকে চার্জ করা শুরু করে দিবে। যেহেতু এখানে 15 ভোল্ট এবং ভিএক্স এ হয়তো লো একটা ভোল্ট আছে, আমরা প্রাইমারি অবস্থায় ভিএক্স এর ভোল্টেজও জানি না। তো ভিএক্স এর ভোল্টেজটা প্রাইমারি অবস্থায় অ্যাজিউম করতেছি 0 ভোল্ট। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে যে আঁকা শুরু করতেছি, আঁকা শুরুতে দুইটা জিনিস অ্যাজিউম করে নিচ্ছি। একটা হচ্ছে আমাদের আউটপুটের ভ্যালুটা হাই ছিল, এবং হচ্ছে ভিএক্স এর ভ্যালুটা 0 ভোল্ট ছিল। তাহলে খেয়াল করে দেখেন, আমি হচ্ছে এই যে আউটপুট কার্ভটা আঁকা শুরু করছি, এবং আমরা হচ্ছে ভিএক্সটা কোথা থেকে শুরু করব, ভিএক্সটা হচ্ছে 0 থেকে শুরু করব। ওকে, আচ্ছা, এখন পরবর্তীতে ইনিশিয়াল কন্ডিশন ধরে নিলাম যে আউটপুট হাই এবং ভিএক্স 0, কিন্তু এর পরে কি হবে? এটাকে আজীবন সাস্টেইন করবে নাকি চেঞ্জ হবে, এটা হচ্ছে আমাদের বোঝার ব্যাপার। তো এখন খেয়াল করে দেখেন, এই তার টিপটা আমি আবার রাখি। দেখেন ভি নটে আছে হচ্ছে 15 ভোল্ট আর ভিএক্স এ আছে 0 ভোল্ট। তাহলে এই যে আর এক্স রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কিন্তু একটা ভোল্টেজ গ্রেডিয়েন্টের কারণে, ভোল্টেজ ডিফারেন্সের কারণে হায়ার ভোল্টেজ থেকে লোয়ার ভোল্টেজে কারেন্ট ফ্লো শুরু হবে। তাহলে হায়ার ভোল্টেজ কত, 15, 15-এর দিকের থেকে দেখেন কারেন্ট ফ্লো হয়ে এই দিকে যাওয়া শুরু হবে। তো এটাকে আমি আই এক্স নাম দিতে পারি। এবং মজার ব্যাপার দেখেন, যে এই কারেন্ট যেটা ফ্লো হচ্ছে, ওই কারেন্টটা কোথায় যাবে বলেন তো? আসলে ক্যাপাসিটরের ভিতরে ঢুকবে। ক্যাপাসিটরের ভিতরে ঢুকে ক্যাপাসিটরের চার্জ বাড়ায়, ক্যাপাসিটরের ভোল্টেজটাকে ইনক্রিজ করবে। কিন্তু এখানে ব্যাপার আছে যে এই ডান দিকে দেখেন একটা ব্রাঞ্চ আছে, কিন্তু এই ডান দিকের ব্রাঞ্চে কিন্তু কোনো কারেন্ট যাবে না। কেন? তার কারণ আমরা জানি যে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার আইডিয়াল যদি ধরা হয়, তখন নেগেটিভ টার্মিনাল বা পজিটিভ টার্মিনাল দিয়ে আসলে 0 পরিমাণ কারেন্ট ঢুকে। তাহলে এইখানেও কোনো কারেন্ট নাই, এইখানেও কোনো কারেন্ট নাই। সো আমি জাস্ট
এগুলো একটু মুছে দিচ্ছি ওভারঅল, যাতে আপনার বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এই দিকের গুলাও একটু কমায় দিই আমরা। ওকে, তো তাহলে আমাদের এখানে 0 ভোল্ট ছিল ইনিশিয়াল কন্ডিশন, আর এইদিকে হচ্ছে +15 ভোল্ট ছিল। তো তাহলে যেহেতু আমাদের ভিএক্স এ বারবার 15 ভোল্টের থেকে সাপ্লাই যাচ্ছে, তাহলে আমাদের একটু পরে কি হবে, ভি নটের ভ্যালু কিন্তু এই যে 15 ছিল, 15 বা ভিএইচ ছিল, ওইটা কিন্তু সেটাই সাস্টেইন করতেছে, কিন্তু দেখেন যে ভিটিএইচ এর ভ্যালুটা তাহলে আস্তে আস্তে কি ক্যাপাসিটরের চার্জিং কার্ভের মতো এটা চার্জ হইতে থাকতেছে না? হ্যাঁ, এটা কিন্তু চার্জিং কার্ভের মতো চার্জ হওয়া শুরু করতেছে। আচ্ছা, এটা একটু আমি ছোট করে আঁকি। চার্জিং কার্ভের মতো চার্জ হচ্ছে, কিন্তু কতক্ষণ চার্জ হবে? চার্জের তো একটা লিমিট আছে। চার্জ ফুল হয়ে গেলে তো আরো চার্জ নিবে না। তো এই চার্জ ফুল হবে কোথা থেকে, এটা বুঝতে গেলে আমাদের আসলে এই ভিটিসিতে হেঁটে বেড়াইতে হবে। দেখেন, ইনিশিয়াল কন্ডিশনটা ছিল হচ্ছে আমাদের ইনপুট ভ্যালু 0 ভোল্ট, তার মানে এই যে ইনপুট ভ্যালু 0 ভোল্ট করেসপন্ডিং এই পয়েন্টটা, এবং আউটপুটটা কত? আউটপুটটা হচ্ছে 15 ভোল্ট। এইখানে আমরা ছিলাম। এরপর থেকে দেখেন ভিএক্স এর ভ্যালু কি আস্তে আস্তে বাড়তেছে না? বাড়লে আমি কি করতেছি, এখান থেকে আস্তে 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 ডানে যাচ্ছি। কিন্তু দেখেন, ভিএক্স এর ভ্যালু বাড়তে বাড়তে যখনই ভিটিএইচ কে টাচ করবে, তখন আমাদের আউটপুটটা কোথায় চলে আসবে? দেখেন তো, আউটপুটটা হচ্ছে দেখেন একদম -15 ভোল্টে চলে আসবে। তার মানে আমি একটা জিনিস বুঝতে পারলাম, এইখানে একটু ডট ডট করে যদি দাগ দিয়ে রাখি, যে এই যে ভিএক্স কিন্তু এইটা, এই ভিএক্স যখনই আমাদের ভিটিএইচ কে টাচ করবে, সাথে সাথে ভিটিএইচ এর চেঞ্জ হবে, ভিএক্স এর চেঞ্জ হবে না, ভি নটটা হচ্ছে আপনার ভিএল এ চলে যাবে। ওকে, তো এই সার্কিটে কি চেঞ্জ হলো, আমাদের এই মুহূর্তে এই ভোল্টেজটা একটু হাই হয়ে গেছে, হাই হয়ে কত হয়েছে, ভিটিএইচ হয়ে গেছে। এবং এই যে আউটপুট ভোল্টেজটা এখন কত হয়ে গেছে, আউটপুট ভোল্টেজটা এখন লো হয়ে গেছে। লো বলতে কত, -15 ভোল্ট। এবং ভিটিএইচ এর ভ্যালু মনে করেন পজিটিভ ছিল। এখন দেখেন চার্জিং ডিসচার্জিং এর কি হবে অবস্থাটা, আমাদের আর কি ক্যাপাসিটেন্সটা চার্জ নিতে পারবে? আর কিন্তু ক্যাপাসিটেন্সটা চার্জ নিতে পারবে না। আমার আউটপুট কিন্তু লোই আছে, আউটপুট লো থাকবে কিছু সময়, কিন্তু ক্যাপাসিটেন্সটা চার্জ নিতে পারবে না। কেন? ক্যাপাসিটেন্সের অ্যাক্রসে এখন ভোল্টেজ বেশি, পজিটিভ, এবং দেখেন ডান দিকে ভোল্টেজটা এখন নেগেটিভ। তো তাহলে কি হচ্ছে, ক্যাপাসিটেন্স থেকে আমাদের কারেন্টটা বের হয়ে আউটপুট নোডের দিকে চলে যাবে। তো এটাকে বলতেছি আমরা কি, ডিসচার্জিং। ওকে, তো তাহলে দেখেন ক্যাপাসিটেন্স যেহেতু ভোল্ট কারেন্ট ছেড়ে দিচ্ছে বা চার্জ ছেড়ে দিচ্ছে, ডিসচার্জ হচ্ছে, তাহলে ওইটার ভোল্টেজ কি ভিটিএইচ থেকে আস্তে 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 ফল করতে শুরু করবে। ফল করতে করতে জিরোতে আসবে, সমস্যা নাই। এই যে ফল করতেছে দেখেন, মানে ভিএক্স কমে যাচ্ছে, আমরা এখানে আহ, এই বরাবর হেঁটে বেড়াচ্ছি দেখেন, এইখান থেকে হাঁটতে 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 হাঁটতে। সো এটা কমতে কমতে তো এক সময় কোথায় আসবে, এটা কমতে কমতে কিন্তু এক সময় ভিটিএল কে টাচ করবে আবার। আচ্ছা, এটা আমরা এই কালি দিয়ে আঁকি, এইটা এক সময় আমাদের ভিটিএল কে টাচ করবে। সো ভিটিএল কে যতক্ষণ টাচ করবে তার আগ পর্যন্ত কিন্তু আমাদের আউটপুটটা কি লো থাকবে। কিন্তু যেই ভিটিএল কে টাচ করছে, তখন দেখেন আমাদের ভিটিসির দিকে তাকান, ভিটিসি এখানে কি আর কোনো জায়গা আছে? জায়গা নেই। সো কি হুট করে আবার উপরে চলে যাবে। তো তার মানে কে উপরে যাচ্ছে? ইনপুট ভিএক্স এর মান কিন্তু এইখান থেকে এখানে গেলে চেঞ্জ হয় না। কার ভ্যালু চেঞ্জ হচ্ছে? চেঞ্জটা হচ্ছে আসলে আমাদের আউটপুটের ভ্যালু। আউটপুটের ভ্যালু ছিল হচ্ছে ভিএল, এইখান থেকে শিফটিং করে আমাদের আউটপুটের ভ্যালুটা হয়ে গেল ভিএইচ। তাহলে এই যে আউটপুটের ভ্যালুটা চেঞ্জ দেখাই, আউটপুটের ভ্যালুটা চেঞ্জ দেখাইলে এইটা দেখেন উপরে চলে গেল। আচ্ছা, এখন চিন্তা করে দেখেন, যেহেতু আউটপুটটা হাই হয়ে গেছে, তাহলে হাই তো কিছু সময় থাকার কথা। তাহলে এখন আমাদের যখন আউটপুটটা হাই কিছু সময় থাকবে, তখন কি দেখব, আউটপুটটা হাই থাকলে এইখানে আমাদের কারেন্টের ডিরেকশন আবার চেঞ্জ হয়ে যাবে। এবং আমাদের ভিএক্স এর ভ্যালু বর্তমানে কত আছে? মাইনাস, নেগেটিভ একটা ভ্যালু, নেগেটিভ একটা ভ্যালু আছে। এবং এই আউটপুটটা কি আছে? আউটপুটটা হচ্ছে হাই, হাই মিন্স 15 ভোল্ট। তাহলে দেখেন কারেন্টের ডিরেকশনটা এখন আবার চেঞ্জ হয়ে যাওয়ার কারণ চেয়ে
এই দিকে কারেন্ট দিয়ে চার্জ হবে। চার্জ হলে আমাদের এগেইন এই যে ভিএক্স এর ভ্যালুটা বাড়তে শুরু করবে। এই বাড়াটার নেচার কিন্তু এক্সপোনেনশিয়াল, নট সরল রেখা এঁকে দিবেন না। তো এই যে দেখেন বাড়তে বাড়তে বাড়তেই আছে। তো এই যে চার্জিং বা ডিসচার্জিং এই জিনিসটা কে কন্ট্রোল করতেছে? বেসিক্যালি কন্ট্রোল করতেছে হচ্ছে আউটপুট ভোল্টেজ। তাহলে আউটপুটে যদি হাই ভোল্টেজ দেখতে পাই তখন হচ্ছে আমাদের ক্যাপাসিটরটা চার্জ হওয়া শুরু হচ্ছে। চার্জ হওয়া শুরু হয়ে একটা পর্যায়ে ওইটা থ্রেশহোল্ড ক্রস করলে কিন্তু আউটপুটকে নিজেই চেঞ্জ করে দিচ্ছে। চেঞ্জ করার পরে আউটপুট আবার লো হয়ে যাচ্ছে, আউটপুট লো হইলে কিন্তু আবার ডিসচার্জ শুরু হচ্ছে। বুঝতে পারছেন? তাহলে একজন আর একজনকে কন্ট্রোল করতেছে। এখানে দুইটা জিনিস আছে, একটা ভি নট এবং ভিএক্স। এটা একে অপরকে কন্ট্রোল করতেছে। তো এই একে অপরকে কন্ট্রোল করার কারণে একটা ফিডব্যাক তৈরি হয়ে যাচ্ছে। ফিডব্যাকের কারণে দেখেন আমাদের এই ওয়েভটা নিজে নিজেই বাইরের থেকে কিছু না করলেও এই যে অসিলেট করতেই আছে। তাহলে এখানে কি হবে দেখেন, এটা আবার লোতে চলে যাবে। লোতে যাওয়ার কারণে আবার হচ্ছে আমাদের ভিএক্স কমতে শুরু করবে। ভিএক্স কমতে কমতে যেই ভিটিএল কে টাচ করবে তখন আমাদের আউটপুট কিন্তু আবার হাই হয়ে যাবে। ঠিক আছে? তাহলে দেখেন আউটপুটকে চেঞ্জ করে দিল কে? ভিএক্স। ভিএক্সটা হচ্ছে ব্ল্যাক কার্ভটা। আবার ভিএক্স কি করবে? আউটপুটকে চেঞ্জ করে দিল ভিএক্স। এখন ভি নট হচ্ছে ভিএক্স কে চেঞ্জ করে আবার উপরে নিয়ে যাবে। বুঝছেন? আবার এইখানে হচ্ছে দেখেন ভিএক্স আউটপুটকে চেঞ্জ করে দিবে। আউটপুট চেঞ্জ হয়ে যাওয়ার পরে এই যে আউটপুট চেঞ্জ হয়ে যাওয়ার পরে আবার আউটপুট নিজেই ভিএক্স কে কমায় দিবে। আবার ভিএক্স কমতে কমতে ওইটা যখন থ্রেশহোল্ডকে টাচ করবে তখন ভিএক্স নিজে আবার আউটপুটকে চেঞ্জ করে উপরে নিয়ে যাবে। ওকে। সো এইভাবে একজন আর একজনকে চেঞ্জ করতে আছে। ভি নট কিভাবে করতেছে? ভি নট হচ্ছে চার্জিং বা ডিসচার্জিং করে ভিএক্স এর ভ্যালুকে কমায় দিচ্ছে বা বাড়ায় দিচ্ছে। এবং হচ্ছে আমাদের ভিএক্স ইটসেলফ যখন থ্রেশহোল্ড ক্রস করতেছে তখন হচ্ছে আউটপুটটাকে হাই থেকে লো বা লো থেকে হাই করে দিচ্ছে। সো এইভাবে আসলে একটা সেলফ ফিডব্যাকের মাধ্যমে অসিলেট করতে আছে। তো এইখানে আমরা যে জিনিসটা পাচ্ছি, রেড কার্ভটাকে বলতে পারি আমরা আউটপুট, এবং এই যে ব্ল্যাক কার্ভটাকে হচ্ছে ভিএক্স বা ক্যাপাসিট্যান্স ভোল্টেজ। তো এই ভি নট যেটা পাইছি এটাই হচ্ছে আসলে স্কোয়ার ওয়েভ। এই স্কোয়ার ওয়েভটা ইনফরমেশন আমাদের জানতে হবে, এটার ফর্মুলা ড্রাইভ করতে হবে। আচ্ছা, আর এখানে দেখেন ভিএক্স যেটা পাওয়া যাচ্ছে এটা কিন্তু আসলে কোনো স্কোয়ার ওয়েভ বা ট্রায়াঙ্গুলার ওয়েভ এরকম কোনো নাম দেওয়া যাচ্ছে না। এটা আসলে আমরা বলবো যে চার্জিং ডিসচার্জিং কার্ভ। এবং নেচারটা কি? নেচারটা হচ্ছে এক্সপোনেনশিয়ালি, ই টু দি পাওয়ার এক্স বা ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এরকম এক্সপোনেনশিয়াল নেচার আছে হচ্ছে আমাদের এই চার্জিং ডিসচার্জিং কার্ভের। ওকে। সো হোপফুলি আপনারা বুঝতে পারছেন এখানে কি হচ্ছে। তো আমাদের হচ্ছে ভিটিসি এন্ড টাইম গ্রাফটা একসাথে বুঝে বুঝে আঁকতে হবে, এবং এই যে উপরের দিকে চার্জিং হচ্ছে ডিসচার্জিং হচ্ছে এটাও বোঝার ট্রাই করতে হবে। আচ্ছা, এবং আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল, সেটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন। তো ইনিশিয়াল কন্ডিশনটা একটু ডিফারেন্ট ডিফারেন্ট ধরলে এই কার্ভটার স্টার্টিংটা একটু ডিফারেন্ট ডিফারেন্ট হইতে পারে। ঠিক আছে? তো সমস্যা নেই, আপনি যেভাবে ইনিশিয়াল ধরবেন সেইভাবে ইনিশিয়াল দিয়ে কার্ভটা আঁকতে পারেন। এবং মজার ব্যাপার, আপনি যে ইনিশিয়ালি ধরেন না কেন, এক দুই সাইকেল পরে ওইটা কিন্তু সেই স্ট্যাবেল, একটা নির্দিষ্ট স্ট্যাবেল কন্ডিশনে চলে আসে। বুঝছেন? তো ফর এক্সাম্পল আমরা ভিএক্স এর ইনিশিয়াল ভ্যালু কত ধরছিলাম? 0 ভোল্ট। আর হচ্ছে ভি নট এর ইনিশিয়াল ভ্যালু কত ধরছিলাম? +15 ভোল্ট। এই জন্য প্রথম যে চার্জিং টাইমটা কম আসছে। কিন্তু আপনি বাসায় প্র্যাকটিস করতে পারেন যে ভিএক্স এর ভ্যালুটা প্রথমে ভিটিএল ধরবেন। ভিটিএল মানে এই যে নেগেটিভ থেকে শুরু করবেন। এবং ভি নট এর ভ্যালুটা হচ্ছে +15 ধরবেন। তাহলে কার্ভটা এরকমই হবে হবে। বাট দেখেন ফার্স্টের চার্জিং সাইকেলটা হচ্ছে ছোট লাগতেছে না, ওইটা একটু বড় হয়ে যাবে। এবং পরবর্তীতে চার্জিং সাইকেল আছে ওইটার সমান হবে। তো সবগুলা সাইকেলই ইকুয়াল হবে যদি আপনি এই যে সেকেন্ড অ্যাজাম্পশনটা থেকে শুরু করেন। আর ফার্স্ট অ্যাজাম্পশনটাকে শুরু করলে শুধুমাত্র ফার্স্ট সাইকেলটা একটু ছোট হয়ে যাবে, বাট পরের সাইকেলগুলো কিন্তু অ্যাজ ইট ইজ, যেরকম হওয়ার কথা সেরকমই থাকবে বেসিক্যালি। ওকে।
সো আমরা হচ্ছে স্কোয়ার ওয়েভের ওয়েব ফর্মটা বুঝছি। এখন এই ওয়েব ফর্ম থেকে আমাদের প্রপার্টি এক্সট্রাক্ট করতে হবে বেসিক্যালি। আচ্ছা, সো আমরা সুন্দর একটা ওয়েবের স্ক্রিনশট নিয়ে নিই। আচ্ছা, ওই আমরা যে ওয়েবটা আঁকলাম এটার একটা ফর্মাল ভার্সন হচ্ছে এইখানে। সো এইখানে আর আমি যেটা আঁকছি দুইটার মধ্যে একটা ডিফারেন্স আছে, আমি একটু আগেই বলছি। সেটা হচ্ছে আমি শুরু করছিলাম জিরো থেকে, ভিএক্স এর ভ্যালু এখানে রেডটা ভিএক্স, এই যে এইটা হচ্ছে ভি নট, আর এইটা হচ্ছে আমাদের ভিএক্স। ওকে, সো ভিএক্সটা শুরু করছিলাম জিরো থেকে, ইনিশিয়াল ভ্যালুটা এখানে ভিএক্সটা শুরু করা হয়েছে ভিটিএল থেকে। সো আপনি এখানে ভিটিএল থেকে যদি সেম সেম নিয়ম ভেবে মেনে করেন তাহলে দেখবেন এটাই চলে আসবে, সব সাইকেলগুলো সেম। এখন আমাদের স্কোয়ার ওয়েভের প্রপার্টির জন্য দেখেন স্কোয়ার ওয়েভটা কত সময় হাই ছিল এটা বের করতে হবে। তাহলে হাই কত সময় ছিল, দেখেন এই যে এই সময়টা হচ্ছে টি1 সময়টা স্কোয়ার ওয়েভ হাই ছিল, এবং টি2 সময়টা হচ্ছে স্কোয়ার ওয়েভটা লো ছিল। ওকে, সো এই যে কত সময় স্কোয়ার ওয়েভটা হাই ছিল এই টাইমটাকে বের করাটা হচ্ছে আমাদের এখন চ্যালেঞ্জ। তো এখন আমি এটা বের করব আপনাদের পুরনো একটা পরিচিত ফর্মুলা দিয়ে। সেটা হচ্ছে দেখেন আমরা জানি যে ভি এক্স সমান সমান কত, ভি ইনফাইনাইট প্লাস ভি জিরো মাইনাস ভি ইনফাইনাইট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। এই ফর্মুলাটাকেই এখানে ইউজ করব। এখন এই ফর্মুলাটা কার জন্য ইউজ হচ্ছে বলো তো, ভি এক্স। তাহলে ভি এক্স এর নেচারের থেকে আমাদের টি1 বের করতে হবে, যদিও টি1 বেসিক্যালি রিলেটেড টু স্কোয়ার ওয়েভ। কিন্তু দেখেন তো আমাদের ভিএক্সটা যখন রাইজ করতেছে ওই রাইজ সময়টাই কিন্তু স্কোয়ার ওয়েভটা হাই ছিল। তাহলে আমি যদি এই যে ভিএক্স এর রাইজিং টাইমটা বের করতে পারি তাহলেই কিন্তু এটা আমাদের স্কোয়ার ওয়েভের হাই টাইমটা বের হয়ে যাবে বা অন টাইমটা বের হয়ে যাবে। সো হাওয়েভার আসেন প্রসিড করি। তো খেয়াল করে দেখেন এই যে আমাদের শুরু হয়েছে এইখান থেকে, শেষ হয়েছে এইখানে, তাই না? তো আমাদের শুরু হয়েছে ভিএক্স এর শুরু ভ্যালুটা কত, ভিএক্স এর শুরু ভ্যালুটা হচ্ছে ভি জিরো। তো ভি জিরো সমান সমান এই কার্ভ থেকে দেখতে পাচ্ছেন ভি জিরো সমান সমান কিন্তু ভিটিএল। ওকে, আচ্ছা আর একটা জিনিস আছে ভি ইনফাইনাইট। খেয়াল করে দেখেন আমি কিন্তু চার্জটাকে ইনফাইনাইট টাইম পর্যন্ত হইতে দেই নাই। চার্জটাকে কিন্তু আহ ভিটিএল থেকে শুরু হয়েছিল চার্জ হওয়া, ভিটিএল থেকে চার্জ হওয়া শুরু হয়েছিল, কিন্তু আমরা মাঝপথে কি হয়েছে, স্মিথ ট্রিগারটা রিসেট হয়ে গেছে। স্মিথ ট্রিগারের ভ্যালুটা হাই থেকে লো হয়ে যাওয়াতে ও নিচে নেমে যেতে বাধ্য হয়েছে। কিন্তু থিঙ্ক করেন যে আমি যদি স্মিথ ট্রিগারটাকে রিসেট না করতাম তাহলে এটা কোথায় যে থামতো, এটা একদম চলে যাইতো হচ্ছে আমাদের ভিএইচ এর কাছাকাছি, একদম ভিএইচ এর কাছাকাছি যাইতো না, মানে ভিএইচ হইতো না, ভিএইচ এর কাছাকাছি চলে যাইতো। তাহলে এইখান থেকে আমি বলতে পারি যে আমরা যদি এই চার্জিং প্রক্রিয়াটাকে ইনফাইনাইট টাইম পর্যন্ত হইতে দিতাম তাহলে আমাদের ভিএক্স এর ভ্যালু হয়ে যাইতো হচ্ছে কত, ভিএইচ বা পাওয়ার সাপ্লাই ভোল্টেজের সমান। ওকে, তাহলে আমাদের চার্জিংটা শুরু হয়েছে ভিটিএল থেকে, আর চার্জিংটাকে যদি আমি কোনো বাধা ছাড়াই চলতে দিতাম তাহলে অনেক সময় পরে যে এই কার্ভটা কোথায় পৌঁছে যেত, এই কার্ভটা হচ্ছে আমাদের ভিএইচ এ পৌঁছে যেত। এই জন্য ভি ইনফাইনাইটের ভ্যালু বেসিক্যালি ভিএইচ। আচ্ছা, এখন দেখেন আমি চার্জিংটা কত সময়ের জন্য হতে দিছি, আমাদের টি সমান সমান কত, টি সমান সমান কিন্তু খেয়াল করে দেখেন টি1, এই যে ফাইনাল যে চার্জিংটা আমরা যেখানে শেষ করে দিছি শেষ সময়ে টাইমের ভ্যালুটা কিন্তু বড় হাতের টি1। আচ্ছা, এবং দেখেন ভি এক্স এর ভ্যালুটা কত, আমরা কিন্তু চার্জিং এর শেষ মোমেন্টে যে হচ্ছে এই ইকুয়েশনটাকে ইউজ করব। তাহলে হোয়েন টি ইকুয়ালস টু টি1 তখন আমাদের ভি এক্স এর ভ্যালুটা আসতেছে, দেখেন আপনারা নিজেরাই বলেন এইখানে আমাদের ভি এক্স এর ভ্যালুটা কত, ভি এক্স এর ভ্যালুটা কিন্তু এখানে ভি টি এইচ।
তাহলে আমরা দেখতে পারলাম যে আমাদের চার্জিং এর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে ভিটিএল, এবং চার্জিং এর শেষ ভ্যালুটা হচ্ছে ভিটিএইচ, এবং চার্জিংকে যদি ইনফাইনাইট, এটা হচ্ছে ইফ, ইফ এটা হচ্ছে কোনো বাধা না দেওয়া হইতো, ঠিক আছে। সো ইফ নট রিসেট, তো তাহলে আমাদের ফাইনাল ভ্যালুটা কত হবে? যদি আমরা রিসেট না করে দিতাম তাহলে ফাইনাল ভ্যালুটা আসতো এটা, এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, আর এইটা হচ্ছে আমাদের এন্ড ভ্যালু। আচ্ছা, ফাইনাল ভ্যালু বলতে আসলে কিন্তু ইনফাইনাইট ভ্যালু বোঝানো হচ্ছে, আর এন্ড ভ্যালু বলতে হচ্ছে আমাদের চার্জিং যখন আমরা টার্মিনেট করে দিয়েছি সেই সময়ের ভ্যালুটা। আর এখন আসেন আমরা এই যে এতগুলা ভ্যালু, তিনটা ভ্যালু, ভি জিরো, ভি ইনফাইনাইট, ভি এক্স এবং টি ইজ ইকাস টু টি ওয়ান, এই সব জিনিসগুলা এই উপরের ইকুয়েশনটা থেকে বসায় দিই। তাহলে ভি এক্স মানে হচ্ছে ভি টি এইচ, ভি ইনফাইনাইট মানে ভি এইচ, তারপর এইদিকে আসছে হচ্ছে ভি জিরো মানে ভিটিএল, তারপরে হচ্ছে ভি ইনফাইনাইট মানে হচ্ছে ভি এইচ, আর ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাও। সো এই কোয়েশনটাকে যদি আমরা সলিউশন করি তাহলে আমরা কিসের জন্য বের করব? আমরা বেসিক্যালি, আচ্ছা সরি, টি সমান সমান তো আর টি রাখার দরকার নেই, টি সমান কিন্তু আমাদের বড় হাতের টি ওয়ান চলে আসছে, তো আমাদের টার্গেটই হচ্ছে টি ওয়ানটাকে বের করা। তো একটু সাইড চেঞ্জ করে যদি আমি হচ্ছে সাইড চেঞ্জ করি অ্যান্ড ভাগ করে দিই, তাহলে দেখেন কি দাঁড়ায়। এটা আসবে ভিটিএইচ মাইনাস ভিএইচ বাই ভিটিএল মাইনাস ভিএইচ, এরকম একটা ফর্ম দাঁড়াইছে। কিন্তু খেয়াল করে দেখেন, আমরা ইকুয়েশনের ফর্মটাকে সুন্দর রাখার জন্য কি করি, আমরা এই ইকুয়েশনের উপরে একটা মাইনাস দিয়ে গুণ করে দিই, আর নিচে একটা মাইনাস ওয়ান দিয়ে গুণ করে দিতে পারি। তাহলে উপরে একটা মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে মাইনাস ভিএইচটা হয়ে যাবে প্লাস ভিএইচ, আর ভিটিএইচটা হচ্ছে হবে মাইনাস ভিটিএইচ। এইখানেও সেম, ভিএইচ মাইনাস ভিটিএল। ওকে, এদিকে আমার আছে ই টু দি পাওয়ার মাইনাস টি ওয়ান বাই টাও। এখন ই টু দি পাওয়ারকে রিমুভ করার সব থেকে বেস্ট ওয়ে কি বলেন তো? বেস্ট ওয়ে হচ্ছে লন নেওয়া দুই পাশে, তাহলে আমাদের এই এক্সপোনেনশিয়ালের জন্যই আসলে লন আসবে। তাহলে আমি যদি লন নেই তাহলে দেখেন, লন ই টু দি পাওয়ার এক্স সমান সমান কি এক্স, তাহলে আমি বাম পাশে লন নিলে কত থাকবে? মাইনাস টি ওয়ান বাই টাও, আর এই পাশে কি একটা এক্সট্রা লন চলে আসবে, তাহলে ভিএইচ মাইনাস ভিটিএইচ, আর এইদিকে হচ্ছে আপনার ভিএইচ মাইনাস ভিটিএল। ওকে, তো আমাদের এই যে এইটাকে সাইড চেঞ্জ করলে টাও আসবে এইদিকে, টাও না সরি মাইনাস টাও আসবে এইদিকে লন, এখানে হচ্ছে আপনার ভিএইচ মাইনাস ভিটিএইচ, ভিএইচ মাইনাস ভিটিএল। ওকে, এখন আরেকটা ফর্মুলা আমাদের লাগবে, এই যে লনের আগে মাইনাস আছে, মাইনাস কিন্তু আমরা চাইলে ভিতরে কনজিউম করে ফেলতে পারি কিভাবে? দেখেন আরেকটা লনের ফর্মুলা আছে, মাইনাস লন এক্স সমান সমান লন ওয়ান বাই এক্স। তার মানে আমি যদি মাইনাসটাকে লনের ভিতরে ঢুকায় নেই মনে করি, তাহলে লনের ভিতরে যে ভ্যালুটা আছে ওইটা ইনভার্স হয়ে যাবে, ওয়ান বাই হয়ে যাবে। তো ওয়ান বাই এক্স মানে আসলে ভিতরে লব এবং হরটা, নিউমিনেটর অ্যান্ড ডিনোমিনেটরটা এক্সচেঞ্জ হয়ে যাবে। তো এখানে দেখেন টি ওয়ান ইকুয়ালস টু টাও লন, এখানে হচ্ছে ভিএইচ মাইনাস ভিটিএল বাই আসতেছে হচ্ছে আমাদের ভিএইচ মাইনাস ভিটিএইচ। ওকে, আর টাও মানে কি? টাও মানে হচ্ছে আমাদের সেই আর এক্স সি এক্স। তো এই ফর্মুলাটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। আর মনে না থাকলে এই যে জাস্ট এই কার্ভ দেখবেন, কার্ভ দেখে আমাদের যে ফর্মুলাটা, এই ফর্মুলায় বসাই দিলেই কিন্তু চলে আসবে। ফর্মুলাটা খুবই সিম্পল, আমি হয়তো সলভ করার জন্য একটু বড় আস্তে ভেঙে ভেঙে বড় করে দেখাইছি, বাট আপনি একটু কুইক সলভ করলে এই যে এই ইকুয়েশনের দুই তিন লাইন পরেই কিন্তু হচ্ছে এই ফাইনাল ফর্মটা পেয়ে যাবেন বেসিক্যালি। ওকে, আচ্ছা,
বা অনেক সময় আপনি ফাইনাল ফর্মের পরিবর্তে এই যে এই ফর্ম দিয়েও ম্যাথ করতে পারেন, সমস্যা নেই। আপনার তো সলিউশন করতে হবে তখন, আহ, ডানে বামে সরায় বা আর গুণ করে তখন হচ্ছে লন নিয়ে আপনি সলিউশনটা করে ফেলতে পারবেন। ওকে, সো আমি আবার নতুন একটা স্লাইডে যাই এবং আগের স্লাইডের ফাইন্ডিংসটা নিয়ে কথা বলি। তাহলে আগের স্লাইডে আমরা হচ্ছে ফর্মুলা অ্যাপ্লাই করে যে ফাইন্ডিংটা পাইছি সেটা হচ্ছে টি1 এর ভ্যালুটা বের করছি। এবং টি1 এর ভ্যালুটা আমি ক্লিয়ার করে আবার লিখি, দেখেন এখানে ছিল টাও বা আর এক্স সি এক্স লন, এখানে হচ্ছে ভিএইচ মাইনাস ভিটিএল, আর এইখানে হচ্ছে ভিএইচ মাইনাস ভিটিএইচ। ওকে, দেখেন আমরা আমাদের স্লাইডের সাথে ফর্মুলাটা মিলাই নিই, এই যে আমাদের টি1 এর ভ্যালুটা স্লাইডের সাথে বেসিক্যালি মিলে গেছে। ওকে, সো ভালো। এখন আমাদের শুধু টি1 বের করা কাজ না, আমাদের টি2টাও বের করতে হবে আসলে, বুঝছেন? তো টি2 বের করার জন্য সেম প্রসিডিওর আপনার অ্যাপ্লাই করতে হবে। এই যে এইটা ইনিশিয়াল হবে, তখন এইটা হবে হচ্ছে আপনার এন্ড, আর ফাইনাল হবে হচ্ছে 42। তাহলে টি2-র জন্য আমি বলে দিই, টি2-র জন্য হচ্ছে আপনার ইনিশিয়াল ভ্যালুটা হবে হচ্ছে, মানে ভি0টা ধরতে পারেন ভিটিএইচ, ভি টিটা ধরতে পারেন জিরো বলতে আসলে বেসিক্যালি টি1, ভিটিটা ধরতে পারেন আসলে ভিটিএল, এবং ভি ইনফাইনাইট হবে হচ্ছে ভিএল। ওইখান থেকে আপনি হচ্ছে বের করে নিয়ে আসবেন টি2-র ভ্যালুটা কত। এবং ওইখানে আসলে টি সমান সমান দাঁড়াবে টি1 প্লাস টি2। তো এই ইকুয়েশনে থেকে টি2-র ভ্যালুটা সলভ করে নিয়ে আসলেই আসলে আমরা পেয়ে যাব। কিন্তু আমাদের এত প্রুফ দরকার নেই, একটা জানা থাকলে আরেকটার অ্যান্সার আমরা খুব ইজিলি পেয়ে যাব। দেখেন এইখানেও আসলে যেহেতু স্মিথ ট্রিগার রিলেটেড সার্কিট, সো টি1 যেহেতু পেয়ে গেছি, টি2-তে কি করতে হবে, এইচ এর জায়গায় এল, অ্যান্ড এইচ এর জায়গায় থাকবে এল, এবং এল এর জায়গায় আসবে এইচ। এই চেঞ্জটা করে দিলে আমরা টি2 পেয়ে যাব। সো আর এক্স সি এক্স এ কোনো চেঞ্জ নাই। এদিকে হচ্ছে আমাদের লন আসতেছে, লনের পরে দেখেন তাহলে ভিএইচটা কি হয়ে যাবে ভিএল, ভিটিএলটা কি হয়ে যাবে ভিটিএইচ, অ্যান্ড এখানে ভিএল মাইনাস ভিটিএল। সো দেখেন আমি টি1 টি2 পেয়ে গেলাম। ওকে, আচ্ছা। তো এই টি1 টি2টাই আমাদের দরকার ছিল। এখন এই টি1 টি2টা যদি আপনি বের করে নিতে পারেন, তাহলে স্কোয়ার ওয়েভের কি কি প্রপার্টি আপনি পাবেন। ফার্স্ট প্রপার্টি পাবেন টাইম পিরিয়ড। দেখেন টাইম পিরিয়ড সমান সমান কি বলেন তো, টাইম পিরিয়ড সমান সমান আমরা জানি যে হাই টাইম, এই যে টাইম পিরিয়ড টোটাল কতটুকু, এইটা হচ্ছে আমাদের টাইম পিরিয়ড। আবার এইখানেও কিন্তু আরেকটা টাইম পিরিয়ড, এবং এই টাইম পিরিয়ড গুলা কিন্তু সেম, এই টাইম পিরিয়ড গুলা সেম। সো আমি ফার্স্ট টাইম পিরিয়ডটা টি সমান সমান লিখতে পারি টি1 প্লাস টি2। টি1টাকে কি বলতেছে, এটা হচ্ছে হাই টাইম, আর টি2টাকে বলতেছি হচ্ছে লো টাইম। ওকে, সো এখন যে কোনো ওয়েভের সাধারণত আমরা স্পেসিফিকেশন বলতে গেলে টাইম পিরিয়ড বলার থেকে বেশি বলে থাকি হচ্ছে ফ্রিকোয়েন্সি। এটার ফ্রিকোয়েন্সি কত, ফ্রিকোয়েন্সি মিন্স প্রতি সেকেন্ডে ওইটা কতবার তার স্টেট চেঞ্জ করবে বা কতগুলা পিরিয়ড সম্পন্ন করছে, এটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি। আর টাইম পিরিয়ড মানে হচ্ছে ওইটার একটা পিরিয়ড শেষ করতে বা টাইম সাইকেল শেষ করতে কত সময় লাগছে, সেটা হচ্ছে পিরিয়ড। আচ্ছা, সো আমাদের ফ্রিকোয়েন্সি বেসিক্যালি কি হচ্ছে, টাইম পিরিয়ডের ইনভার্স। তাহলে এফ ইজ ইকালস টু বেসিক্যালি 1/t। তো এইটা আপনি এইভাবে লিখতে পারেন, এফ ইজ ইকালস টু 1/t1 প্লাস টি2। ওকে, তাহলে আমরা প্রথমে টি1 বের করব, আমরা পরে টি2 বের করব, তারপরে আমরা টাইম পিরিয়ড বের করব, টাইম পিরিয়ডকে ইনভার্স করলে ফ্রিকোয়েন্সি পেয়ে যাবো। এই ইনফরমেশনগুলো কিন্তু আপনাদের ম্যাথ করতে কাজে লাগবে। আরেকটা ওয়েভের গুরুত্বপূর্ণ জিনিস ছিল, দেখেন এই যে ফ্রিকোয়েন্সিটা কিন্তু আপনারা ফাংশন জেনারেটরে ইনপুট দিতেন, আপনার মনে থাকার কথা। ফাংশন জেনারেটরের কথা যদি মনে থাকে, তাহলে ফাংশন জেনারেটরে আপনার ফ্রিকোয়েন্সি গুলা ইনপুট দিতেন বাটন প্রেস করে করে। So, এই ফ্রিকোয়েন্সিটা আমরা এখানে বের করলাম। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস ছিল ডিউটি সাইকেল। তো ফাংশন জেনারেটরের ডিউটি সাইকেলটাও আপনি চেঞ্জ করতে পারতেন। এখন ডিউটি সাইকেলের আসলে ডেফিনেশনটা কি, ডিউটি সাইকেল হচ্ছে, আমরা ডিসি দিয়ে প্রকাশ করি, ডিসি স্কোয়ার ওয়েভ হচ্ছে বেসিক্যালি
টোটাল পিরিয়ডের মধ্যে কত পার্সেন্ট টাইম ওইটা হাই ছিল, এটাই হচ্ছে ডিউটি সাইকেল। সো আমাদের টোটাল পিরিয়ডটা কত? T1 + T2, নিচে টোটাল পিরিয়ড। আর এর মধ্যে হাই ছিল কত সময়? হাই ছিল হচ্ছে T1 সময়। ওকে। সো এই জিনিসটা, এই রেশিওটাকেই বলা হচ্ছে ডিউটি সাইকেল। সো ডিউটি সাইকেলটাকে আমরা অনেক সময় রেশিওর মধ্যে রাখি। রেশিওর মধ্যে থাকলে যেটা লেখা আছে এটাই ঠিক আছে। এটার ভ্যালু একের থেকে কম হবে, বুঝতেই পারতেছেন, যেহেতু T1 + T2 অলওয়েজ T1 এর থেকে বড় বা সমান। কিন্তু T1 কখনোই T1 + T2 থেকে বড় হইতে পারবে না, যেহেতু টাইম সবসময় পজিটিভ। আচ্ছা, সো আমরা যদি শতকরায় হিসাব করতে চাই তাহলে এখানের সাথে একটা 100% গুণ হয়ে যাবে। ওকে। সো তাহলে এখানে আমরা কয়েকটা জিনিস পাইলাম, একটা হচ্ছে ডিউটি সাইকেল পাইলাম, একটা টাইম পিরিয়ড পাইলাম, ফ্রিকোয়েন্সি পাইলাম, হাই টাইম পাইলাম, লো টাইম পাইলাম। ফর্মুলা কিন্তু আপনার একটাই, জাস্ট একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে T1 এর ভ্যালুটা। আর T1 এর ভ্যালুটা যদি আপনার মনে ভুলেই যান এক্সাম হলে, তখন হচ্ছে এই যে ছোট্ট এই প্রমাণটা দেখলে কিন্তু আপনার T1 এর ভ্যালু চলে আসবে। তো আমি আবারও বলি, আমরা ফার্স্টে T1 পাবো, T1 থেকে T2টা হচ্ছে এইচ এর জায়গায় এল, এল এর জায়গায় হচ্ছে এইচ দিয়ে T2টা পেয়ে যাব। দুইটাকে যোগ করলে আসবে টাইম পিরিয়ড, উল্টায় দিলে আসবে ফ্রিকোয়েন্সি। আর ডিউটি সাইকেলটা হচ্ছে টোটাল পিরিয়ডের মধ্যে কত পার্সেন্ট টাইম হাই ছিল, এটা ডিউটি সাইকেল। সো এই অনুযায়ী যেহেতু আমাদের হাই টাইমকে T1 ধরা হয়েছে, এই জন্য এটা T1/T1 + T2 দিয়ে পেয়ে যাবো। ওকে। সো এইগুলা হচ্ছে জেনারেল ফর্মুলা। আচ্ছা, এখন এখানে একটা জিনিস কিন্তু আপনাদের বলা হয়নি, ভিটিএইচটা কি, ভিটিএলটা কি। তো এটা আমরা সবাই জানি, আমাদের যে স্কোয়ার ওয়েভটা ছিল এটা হচ্ছে ইনভার্টিং স্মিথ ট্রিগার। এটা উইদাউট রেভ ধরবেন, উইদাউট রেভ। তো তার জন্য আমাদের ভিটিএইচ এর ফর্মুলাটা কি? VH × R1/R1 + R2। আর ভিটিএলটা হচ্ছে VL × R1 R1 + R2। তো এখন আপনি দেখেন ফুল একটা ম্যাথের প্রসিডিওর পেয়ে গেছেন। আপনাকে সার্কিটের রেজিস্ট্যান্স দেওয়া থাকবে, ক্যাপাসিট্যান্স দেওয়া থাকবে, ওইখান থেকে আপনার জিনিসগুলা বের করতে হবে সব। ওকে। আচ্ছা, এখন আমরা হচ্ছে ডিপেন্ডেন্সি দেখি, যে আমাদের ফ্রিকোয়েন্সি আছে, টাইম পিরিয়ড আছে, ডিউটি সাইকেল আছে, এই জিনিসগুলা কোনটা কার পরে ডিপেন্ড করে। ঠিক আছে। সেই জিনিসগুলা, বা আপনি যদি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে চান, আপনি যদি টাইম পিরিয়ড চেঞ্জ করতে চান, তাহলে কোনটা চেঞ্জ করলে ইফেক্টিভলি আমাদের সার্কিটের ভ্যালুগুলা চেঞ্জ হবে, এইটা আমাদের একটু জানা দরকার। তো আমি হচ্ছে আপনাদের পাশে সার্কিটটা রাখি, তাহলে আসলে বুঝতে পারবেন কনটেক্সটটা। আচ্ছা, এক মিনিট দাঁড়ান। হুম, এটা হচ্ছে আমাদের সার্কিট, এন্ড আমি ওয়েবটাও নিয়ে চলে আসি। আমাদের ওয়েবটা হচ্ছে এইটা। হ্যাঁ, এখন আপনাদের একটা হিন্টস বলে দিই। খেয়াল করে দেখেন, আমাদের ফ্রিকোয়েন্সি আর টাইম পিরিয়ড দুইটার সাথে, ফ্রিকোয়েন্সির সাথে সব থেকে চমৎকার সম্পর্ক আছে হচ্ছে R x C x, ফ্রিকোয়েন্সি ইজ প্রপোর্শনাল টু R x C x। তো আপনাকে যদি কখনো ফ্রিকোয়েন্সি ডাবল করতে বলা হয়, তাহলে দেখেন, আপনি যদি R x ½ করে দেন, তাহলে কিন্তু ফ্রিকোয়েন্সি ডাবল হয়ে যাবে। দ্যাট মিন R x যদি আমি হাফ করি, তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি কত হয়ে যাবে? ডাবল। ওকে। আবার টাইম পিরিয়ডের সাথে কেমন রিলেশন? টাইম পিরিয়ডের সাথে রিলেশন হচ্ছে টাইম পিরিয়ড ইজ প্রপোর্শনাল টু R x C x, সমানুপাতিক। ওকে। সো তাহলে আমাদের টাইম পিরিয়ডের ক্ষেত্রে যদি দেখি, টাইম পিরিয়ডের ক্ষেত্রে R x কে যদি 2 গুণ করি, তখন আমাদের ফ্রিকোয়েন্সি যে 2 গুণ হবে। ওকে। সো এইটা হচ্ছে আমরা দেখতে পারলাম যে কিভাবে
ফ্রিকোয়েন্সির সাথে আর এক্স সি এক্স এর রিলেশন আছে, আর T1 এর সাথে কিভাবে, টির সাথে কিভাবে আমাদের রিলেশনটা আছে আর এক্স সি এক্স এর। ওকে, সেম ভাবে সি এক্সও যদি আমি মনে করেন এইখানে হাফ করি, তাহলে আমাদের এফ কত হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। এইখানেও যদি আমি সি এক্স ডাবল করি, তাহলে এফ কত হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। বুঝছেন? সো এই জিনিসটা খেয়াল রাখতে হবে, এবং একটা জিনিস মনে রাখতে হবে, এফ এন্ড টি লেস উইথ R1 R2 ভিএইচ ভিএল। তার মানে এই যে আরো যে প্যারামিটার গুলো আছে, R1 R2 ভিএইচ ভিএল, এই জিনিসগুলার পরে লেস ডিপেন্ড করে ফ্রিকোয়েন্সি বা টাইম পিরিয়ড। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের বলতে হবে, ডিউটি সাইকেলটা কার পরে ডিপেন্ড করে। ঠিক আছে, ডিউটি সাইকেল একদম পিওরলি আমরা বলতে পারি যে ডিউটি সাইকেল আর এক্স অ্যান্ড সি এক্স এর পরে ডিপেন্ড করে না, একদমই কোনো ডিপেন্ড করে না। ওকে, তাহলে আর এক্স সি এক্স এর পরে ডিউটি সাইকেল ডিপেন্ড করে না। ডিউটি সাইকেল বেসিক্যালি ডিপেন্ড করে ভিএইচ এবং ভিএল এর ভ্যালুর উপর। বুঝতে পারছেন? এই ভিএইচ এবং ভিএল এর ভ্যালুর উপরে ডিপেন্ড করে। এখন আপনাদের কিন্তু এক ক্লাসে আমি বলছিলাম সিমেট্রিক্যাল পাওয়ার সাপ্লাই, সিমেট্রিক্যাল সাপ্লাই। তো সিমেট্রিক্যাল সাপ্লাই মানে কি, এই যে ভিএল ইজ ইকাস টু মাইনাস ভিএইচ, এক্সাম্পল যদি দিই যে +15 -15, এই জিনিস যদি কখনো সাপ্লাই দিয়ে থাকেন, তখন আপনার হাই টাইম এবং লো টাইম সেম হয়ে যায়। এবং হাই টাইম এবং লো টাইম সেম হলে ডিউটি সাইকেল কত আসবে, T1/T1 + T2 ইন্টু 100%। তো এইটা বেসিক্যালি আমাদের আসবে যে T1 আর T2 তো সেম, তাহলে T1 নিচে দেখেন 2T1 ইন্টু 100%, তো এটা 50% হয়ে যাবে। ওকে, তাহলে মজার ব্যাপার যে আপনি যদি সিমেট্রিক্যাল পাওয়ার সাপ্লাই ইউজ করেন, তাহলে সবসময় ডিউটি সাইকেল কত হবে, 50% হয়ে যাবে, আর কোনো কিছু আপনার চিন্তা করতে হবে না। এবং আরেকটা জিনিস বলে রাখি, তাহলে প্যারামিটার ডিউটি সাইকেল R1 R2-র পরেও কিছুটা স্লাইটলি ডিপেন্ড করে, R1 R2, এইটা খুবই উইক রিলেশন আছে বেসিক্যালি। ওকে, তো ডিউটি সাইকেলটা R1 R2-র পরে উইকলি ডিপেন্ড করে। তাহলে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, আপনাকে যদি আমি বলি যে ফ্রিকোয়েন্সি অথবা টাইম পিরিয়ড চেঞ্জ করো, তাহলে আমরা কি চেঞ্জ করব সাধারণত? যদি কোশ্চেনে কিছু বলানো থাকে, তখন আমরা রিয়েল লাইফের কথা চিন্তা করলে আর এক্স এবং সি এক্স এর ভ্যালুটা বা টাইম কনস্ট্যান্ট, এই দুইটাই কিন্তু টাইম কনস্ট্যান্ট, এইটাকে চেঞ্জ করতে হবে। আর আপনারা যদি ডিউটি সাইকেল চেঞ্জ করতে বলা হয়, তাহলে কি করতে হবে, ভিএইচ ভিএল এর ভ্যালু চেঞ্জ করতে হবে। যেহেতু সিমেট্রিক্যাল, ইফ ভিএল সমান সমান মাইনাস ভিএইচ, তাহলে ডিউটি সাইকেল কত, 50%। আর যদি ভিএল নট ইকুয়ালস টু মাইনাস ভিএইচ, তাহলে ডিউটি সাইকেল কত হবে, ডিউটি সাইকেল ডিপেন্ড করতেছে, ডিউটি সাইকেল গ্রেটার দেন 50% হইতে পারে, অথবা ডিউটি সাইকেল লেস দেন 50% হইতে পারে। তো যাই হোক, যদি আপনি ডিউটি সাইকেলকে 50%-এর উপরে বা নিচে রাখতে চান, তাহলে আপনার সিমেট্রিক্যাল পাওয়ার সাপ্লাই ইউজ করা যাবে না। একটার ভ্যালু +15 হলে আরেকটার ভ্যালু হচ্ছে আপনার -15-এর থেকে বেশি অথবা -15-এর থেকে কম হবে। ওকে, সো এটা আর কি ওভারঅল আপনার ডিপেন্ডেন্সিটা নিয়ে কথা বললাম। এই ডিপেন্ডেন্সিটা আসলে বোঝাটা খুবই জরুরি, অনেক সময় আপনারা এটা বুঝতে পারেন না। এখন আমি শেষে আমাদের স্কোয়ার ওয়েভ জেনারেটরের সবকিছুই মোটামুটি পড়ানো হয়ে গেছে। এখন আপনাদের আর একটা ইম্পর্টেন্ট ফেনোমেনা দেখাই, যে সিমেট্রিক্যাল পাওয়ার সাপ্লাইয়ের ইফেক্ট। এই সিমেট্রিক্যাল পাওয়ার সাপ্লাই থাকলে কি ইফেক্ট পড়ে। ফর এক্সাম্পল, এই যে ভিএল ইজ ইকাস টু যে মাইনাস ভিএইচ, এই জিনিসটা হইলে কি হয়, আমাদের সূত্রগুলা কি ছোট হয়ে যায় কিনা, আরো কম্প্যাক্ট হয়ে যায় কিনা, এটা আমরা দেখার ট্রাই করি। তো দেখেন, আমাদের T1 এর ফর্মুলাতে চলে আসি। T1 সমান সমান কি, আর এক্স সি এক্স লন
ভিএইচ মাইনাস ভিটিএল ভিএইচ মাইনাস ভিটিএইচ, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। সো আমরা এই সিমেট্রিক্যাল সাপ্লাইয়ের ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তো কোথায় অ্যাপ্লাই করব? এই যে এই, তার মানে আমাদের এইখানের ভিতরে কোনো এল থাকবে না, সব এল গুলো ট্রান্সফার করে এইচে নিয়ে চলে আসবো। সো আসেন আমরা পরের লাইনে আসি। আর এক্স সি এক্স লন, তাহলে ভিএইচ ভিএইচই থাকতেছে। এখন ভিটিএলটা কত বলেন তো? ভিটিএল হচ্ছে ভিএল ইন্টু R1/R1 + R2। এই ফর্মুলা কিন্তু একটু আগে আপনাদের লিখে দিচ্ছি। আচ্ছা, নিচের দিকে দেখেন তো, ভিএইচ আছে, ঠিক আছে, সমস্যা নেই। ভিটিএইচটা কত? ভিটিএইচ হচ্ছে ভিএইচ ইন্টু R1/R1 + R2। আচ্ছা, তাহলে আমাদের লক্ষ্য কিন্তু একটাই, যে কোনো ভিএল থাকতে পারবে না। তো এখানে আছে ভিএল কয়টা বলেন? একটা ভিএল আছে। ওই ভিএল সমান সমান কি বসাই দিতে হবে? মাইনাস ভিএইচ বসাই দিতে হবে পরের লাইনে। তো তাহলে দেখেন সুন্দর একটা ঘটনা ঘটবে। তো এইখানে যদি আমরা আর এক্স সি এক্স নেই, এইখানে একটা লন দিতে হবে। তাহলে ভিএইচ, খেয়াল করে দেখেন, ভিএল এর ভ্যালু বসাবো কত? ভিএল এর ভ্যালু বসাবো হচ্ছে আমরা মাইনাস ভিএইচ। তো মাইনাস ভিএইচ এর আগে একটা মাইনাস আছে, তাহলে ওভারঅল কি প্লাস হয়ে যাচ্ছে না? মাইনাসে মাইনাসে হয়ে। তো ওইটাই আর কি আমরা করতেছি, প্লাস। এইখানে হচ্ছে ভিএইচ R1 R1 + R2, আর নিচের দিকে হচ্ছে ভিএইচ মাইনাস ভিএইচ R1/R1 + R2। দেখেন মজার ব্যাপারটা হচ্ছে এই যে ভিএইচ সবগুলা কাটাকাটি হয়ে যাচ্ছে, বা আপনি কমন নিয়ে কাটাকাটি হচ্ছে চিন্তা করতে পারেন। তো তাহলে আমাদের এইখানে দাঁড়াচ্ছে RX CX লন, তাহলে এইখানে 1 + 1 / R1 + R2, 1 - R1/R1 + R2। আচ্ছা, এই জিনিসটাকে আমরা যদি আরো একটু সিম্পলিফিকেশন করি, ফর এক্সাম্পল উপর নিচে R1 + R2 দিয়ে গুণ করি। সরি, এটা হচ্ছে RX CX, এখানে RX, এখানে হচ্ছে আমাদের CX। আচ্ছা, সো উপরে যদি নিচে যদি R1 + R2 দিয়ে গুণ করি, তাহলে কি থাকতেছে? R1 + R2 + R1 + R2 - R1। তাহলে এই যে R1 কাটাকাটি হয়ে গেল। সো এখানে দাঁড়াচ্ছে RX CX লন, নিচে কত? R2, উপরে কত? এখানে হচ্ছে আপনার 2R1 + R2। ওকে। আচ্ছা, আরো সুন্দর যদি করি, এটা যদি ডিস্ট্রিবিউট করে দিই, তাহলে দেখেন T1 এর ভ্যালুটা কত দাঁড়াচ্ছে। এখানে হচ্ছে RX CX লন 1 + 2R1/R2। ওকে, এই ফর্মুলাটা দাঁড়াচ্ছে। তো এখন আপনি T1টা যেভাবে বের করলেন না, আমরা করলাম, T2টাকেও যদি সেম ভাবে বের করেন এবং সেম সেম জিনিসগুলো বসায় দেন, তাহলে দেখবেন যে সেম ভ্যালুটাই আসবে, কাটাকাটি হয়ে যায়। লন 1 + 2R1/R2। তাহলে দেখেন আমি T1 এবং T2-র ভ্যালুটা অনেক সুন্দর একটা ভ্যালু পেয়ে গেলাম না? ছোট ছোট ভ্যালু। এই ছোট ভ্যালুর ইফেক্টটা কি হয় দেখেন। ইফেক্টটা হচ্ছে, তাহলে দেখেন আমাদের যদি VL = -VH হয়ে থাকে, তাহলে আমরা পাইছি T1 = RX CX লন 1 + 2R1/R2, এবং T2-র ভ্যালুও কিন্তু সেম পাইছি, সেম এই জিনিস আসছে। তো তাহলে আমাদের ডিউটি সাইকেল যখন বসাবো, তাহলে ডিউটি সাইকেল দেখেন T1/T1 + T2 × 100%। তো এইখানে বসায় দেন, বসায় দিলে প্রথমেই দেখেন যে এইখানে RX CX লন 1 + 2R1/R2, আর নিচে কিন্তু কি আসবে? T1 এবং T2-র ভ্যালু সেম। সেম মানে কি? ওই জিনিসটাকে আমি ডাবল লিখতে পারি, তো 2RX CX লন 1 + 2R1/R2 ইন্টু আপনার 100% তো আছে। তাহলে দেখেন এই জিনিসটা কাটাকাটি হয়ে যাচ্ছে, কাটাকাটি হলে
হাফ ইন্টু 100%, তাহলে 50%। তাহলে দেখেন আর কোনো ভ্যালুর উপরে ডিপেন্ড করে না, শুধুমাত্র পাওয়ার সাপ্লাইটা যদি সিমেট্রিক হয়ে থাকে তাহলে ডিউটি সাইকেল অবশ্যই 50%। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের এইটার একটা সুন্দর উদাহরণ বা থিওরি বলতে পারি। এখন আর একটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে দেখেন তাহলে টাইম পিরিয়ড সমান সমান কি, T1 প্লাস T2। তো এটাকে কি 2T1 বলে দেওয়া যাচ্ছে না? তাহলে দেখেন তো টাইম পিরিয়ড সমান সমান সিম্পল, টাইম পিরিয়ডের ফর্মুলাটা অনেক ছোট হয়ে গেল না? 2 R x C x লন 1 + 2 R1/R2, এটা হয়ে গেল টাইম পিরিয়ডের ফর্মুলা। অ্যান্ড অ্যাজ ওয়েল এইটাকে যদি উল্টাই দিই তাহলে আমরা ফ্রিকোয়েন্সির ফর্মুলা পেয়ে যাব 1/2 R x C x লন 1 + 2 R1/R2। তাহলে এই দুইটা ফর্মুলা পেয়ে আমাদের কি লাভ হইলো? এই দুইটা ফর্মুলা পেয়ে আমাদের লাভ হচ্ছে যে খুব ইজিলি, অনেক স্টেপ না করে একবারে ফাইনালি এই ফর্মুলায় যদি সূত্রগুলা ভ্যালুগুলা বসায় দিই তাহলে কিন্তু আমরা ফ্রিকোয়েন্সি বা টাইম পিরিয়ড পেয়ে যাব। এবং এগুলা ডিজাইন প্রবলেমেও কাজে লাগবে। ফর এক্সাম্পল আপনার হচ্ছে RX এর ভ্যালু বের করতে হবে, টাইম পিরিয়ড বা ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তখন কিন্তু এই ফর্মুলাগুলো ইউজ করতে পারেন। তাহলে অনেক স্টেপ কম লাগবে। প্রথমে আপনার থ্রেশহোল্ড ভোল্টেজ বের করতে হইতো, থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে T1 বের করতে হতো, T2 বের করতে হইতো, তারপরে যোগ করতে হইতো, তারপরে উল্টাইতে হইতো, তারপরে ফ্রিকোয়েন্সি পাইতেন। তো এখানে এক স্টেপের মধ্যে সব হয়ে যাচ্ছে। কিন্তু কেয়ারফুল থাকতে হবে কি, এই যে এই সূত্রগুলো অনলি কখন প্রযোজ্য, যখন এই সিমেট্রিক্যাল পাওয়ার সাপ্লাইটা আছে। সিমেট্রিক্যাল পাওয়ার সাপ্লাই থাকলেই এই যে 50% এবং এই দুইটা ফর্মুলা প্রযোজ্য হবে, আদারওয়াইজ কিন্তু এই তিনটা জিনিস প্রযোজ্য হবে না। ঠিক আছে, এইটা খেয়াল রাখবেন সবাই। আচ্ছা, তো আমাদের স্কোয়ার ওয়েভ শেষ হয়ে গেছে বেসিক্যালি। আচ্ছা, এইখানে দেখেন দুইটা এক্সারসাইজ দেওয়া আছে, তো এক্সারসাইজ দুইটা প্র্যাকটিস করবেন। আচ্ছা, সো একটা ম্যাথ দেখে আজকে আমরা শেষ করব। দেখেন এখানে একটা ম্যাথ দেওয়া আছে, তো এখানে বলছে যে ফর দ্য স্মিথ ট্রিগার অসিলেটর দ্য স্যাচুরেশন আউটপুট ভোল্টেজ আর +10 অ্যান্ড -5। তাহলে আমরা পাচ্ছি যে VH 10 আর VL হচ্ছে -5। ভালো কথা। এখন হচ্ছে দেখেন R1 R2 এর ভ্যালু দেওয়া আছে, CX এর ভ্যালু দেওয়া আছে, RX এর ভ্যালু দেওয়া আছে, ডিটারমাইন দ্য ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন, মানে আমাদের ফ্রিকোয়েন্সি বের করতে হবে। ওকে, তো আমরা ফ্রিকোয়েন্সির মাত্রই একটা শর্টকাট ফর্মুলা শিখলাম, সেটা হচ্ছে 1/2 RX CX লন 1 + 2 R1/R2। কিন্তু দুঃখের ব্যাপার দেখেন আমাদের পাওয়ার সাপ্লাই কিন্তু VL = -VH না। তো এটা যেহেতু না, তাহলে এই ফর্মুলাটা কিন্তু আমরা এখানে আর ইউজ করতে পারবো না। তাহলে যদি আমাদের এই যে এটা +10 -10 হইতো তাহলে কিন্তু একবার এই ফর্মুলা দিয়ে ফ্রিকোয়েন্সি বের করে দিতে পারতাম। বাট তাহলে আমাদের ভেঙে ভেঙে করতে হবে। তাহলে আসেন আমরা ভেঙে ভেঙে করা শুরু করি। তো ফার্স্টে আমাদের দরকার হচ্ছে VTH-টা জানা। তাহলে VTH মানে হচ্ছে VH ইন্টু R1/R1 + R2। তো VH এর ভ্যালু 10, এইদিকে হচ্ছে 20 20 20। যেহেতু কাটাকাটি হয়ে যাবে আমি আর কি রোটা লিখতেছি না। তো এটা হচ্ছে 5 ভোল্ট আসবে। আবার আপনার হচ্ছে VTL এর ভ্যালুটা যদি দেখি তাহলে এখানে VL ইন্টু R1/R1 + R2। তো এটা হচ্ছে তাহলে 5 - 5 ইন্টু 20 20 20। তো এটা হচ্ছে -2.5 ভোল্ট। তো দেখেন VTH VTL পেয়ে গেলাম। এখন কিন্তু আমরা বেসিক্যালি T1টা বের করতে পারবো। তাহলে T1 সমান সমান আসবে কি RX CX বা টাউ। আচ্ছা, আমরা টাউটার ভ্যালুটাও আগে বের করে নিতে পারি। দেখেন টাউ এর ভ্যালু কত আসে, টাউ এর ভ্যালু RX × CX। তো RX এর ভ্যালু কত দেওয়া আছে, 10K। তাহলে 10 × 10⁻³ এবং হচ্ছে CX এর ভ্যালু আছে 0.01 × 10⁻⁻6। ওকে, তো আমরা ক্যালকুলেটারে যদি এটা একটু বের করে নিই তাহলে 10 × 0.01
ইন্টু আমাদের কাটাকাটি হয়ে 10⁻³ থাকে, তো তাহলে ওভারঅল 10⁻⁴ আসতেছে। 10⁻⁴ সেকেন্ড পাওয়া যাচ্ছে। সো টাও হাউএভার এখানে লন আমাদের জানি যে ভিএইচ মাইনাস এখানে হচ্ছে ভিটি এল ভিএইচ মাইনাস ভিটিএইচ। সো টাও এর ভ্যালু 10⁻⁴, এদিকে লনের ভিতরে ভিএইচ হচ্ছে 10, ভিটিএল হচ্ছে -2.5 ছিল, সো যোগ হয়ে +2.5 হয়ে যাবে, নিচের দিকেও 10, আর এদিকে হচ্ছে আপনার ভিটিএইচটা হচ্ছে, আচ্ছা, ডিএলসটা হচ্ছে -5 হয়ে যাবে। সো এখানে ক্যালকুলেশন করলে আপনি টি1টার ভ্যালুটা পেয়ে যাবেন। সিমিলার ভাবে যদি হচ্ছে আমরা টি2 এর ভ্যালুটা বের করার ট্রাই করি, তাহলে টি2 সমান সমান আসবে টাউ লন, এইখানে হচ্ছে ভিএইচ এর জায়গায় ভিএল মাইনাস ভিটিএইচ, আর এখানে হচ্ছে ভিএল মাইনাস ভিটিএল। সো আমরা যদি ভ্যালু বসাই 10⁻⁴, লন ভিএল হচ্ছে -5 আর ভিটিএইচও 5, তো তার আগে একটা মাইনাস আছে, এটা -5, এটা হচ্ছে 2.5। সো এইখান থেকে আপনি টি1 টি2 পেয়ে যাচ্ছেন। দেন আমাদের কি করতে হবে, ফ্রিকোয়েন্সি এফ সমান সমান আমরা জানি 1/t বা 1/t1 + t2। যেহেতু আমরা এগুলো সেকেন্ডে নিচ্ছি, তো এইখানে আমরা কি পাবো, যে ইউনিটটা আসবে হার্টজে পেয়ে যাবো ভ্যালুটা। ওকে, সো দ্যাটস ইট এই পর্যন্ত। আর একটা জিনিস আপনাদের একটু দেখাই দিই জাস্ট, তাহলে আমাদের স্কোয়ারে পুরোপুরি শেষ হয়ে যাবে। সো এইখানে দেখেন, এইখানে বলা আছে যে সিমেট্রিক্যাল পাওয়ার সাপ্লাই, তো সিমেট্রিক্যাল পাওয়ার সাপ্লাই এখানে ভি এল ইজ ইকাস টু মাইনাস ভিএইচও যে কথা, বেসিক্যালি ভিএইচ ইজ ইকাস টু ভি অ্যান্ড ভিএল ইজ ইকাস টু মাইনাস ভি, কিন্তু একই কথা। ওকে, তো সেই জন্য আমাদের এটা আপনি প্রুফ করে টি1 বের করবেন, টি2 বের করবেন। টি1 কেমন আসবে আমি বলে দিই, আর এক্স সি এক্স লন 1 + 2 R1/R2, এটা প্রুফ করবেন। তারপর হচ্ছে এটা কি আর এক্স সি এক্স লন 1 + 2 R1/R2। তো তারপরে দেখবেন যে যেহেতু টি1 আর টি2 সেম হচ্ছে সিমেট্রিক্যাল পাওয়ার সাপ্লাইয়ের জন্য, এই জন্য আমাদের ডিউটি সাইকেল হবে 50%। ওকে, সো এইটাই আমরা হচ্ছে এখানেই শেষ করতেছি ক্লাস।